প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য। আরেকজন হলেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপি গত শনিবার ৮ জেলা শাখায় সমাবেশ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সহ বিভিন্ন নেতারা সব সমাবেশে বক্তব্য রেখেছেন। তাদের সবার বক্তব্য নির্বাচনকে ঘিরে। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আরেকজন নেতা বলেছেন, নির্বাচনে না গিয়ে তালবানা শুরু করে দিয়েছে সরকার। আরেকজন বলেছেন যে সরকার 5ই অক্টোবর তফসিল ঘোষণা করুন। আরেকজন বলেছেন, বিএনপির খেলা এখনো দেখেন নাই। আরেক নেতা বলেছেন, কিংস পার্টি মানুষ মেনে নেবে না। অন্য আরেক নেতার বক্তব্য, অন্তর্বর্তী সরকার ক্ষমতা ছাড়তে চাইছে না। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে, সেটি হলো শহীদ পরিবারের সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে এবং শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি সমাবেশও করেছে। সেখানে কিন্তু এই শহীদ পরিবারের সদস্যরা বলেছেন যে নির্বাচন দেওয়ার আগে হত্যার বিচার করুন। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? 5ই অগস্টের পরে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা হয়েছে, আমি এই অ্যাচিভমেন্টের পুরো কৃতিত্বটা আমি গোটা বাংলাদেশের সাধারণ মানুষকে দেব, শেখ হাসিনার পালিয়ে যাওয়া। এবং তারপরে ইমিডিয়েট আফটার এফেক্ট যেটা হয়েছে, বিভিন্ন মানুষ তাদের নিজস্ব দাবি দেওয়া, নিজস্ব চাওয়া পাওয়া, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করেছে। আমি মনে করি এটা একদিক থেকে ভালো। দীর্ঘদিন মানুষ ভয়ের মধ্যে ছিল, এক ধরনের চাপা আতঙ্কের মধ্যে ছিল। সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসছে, মানুষ কথা বলছে, মানুষ যার যার দাবি দেওয়া জানাচ্ছে। কিছু দাবি আপনার চোখে যৌক্তিক মনে হতে পারে, কিছু দাবি ততটা যৌক্তিক নাও মনে হতে পারে, কিন্তু মানুষ যে বলতে পারছে, দাবি জানাতে পারছে, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটাও একটা বড় অ্যাচিভমেন্ট। 3, যেটা প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ কৌশল ঠিক করবে। সেই কৌশলের অংশ হিসেবেই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য একটা চাপ জারি রেখেছে। চাপই বলবো আমি। আমরা দেখেছি যে এই সরকার গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি বলেছিল 3 মাসের মধ্যে নির্বাচন। পরে যখন দেখলো যে মানুষ বিষয়টিকে ভালোভাবে নেয়নি, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে। এবং যেহেতু গণমানুষের দল বিএনপি এবং মানুষের কাছেই তাদের ফিরতে হবে ভোটের জন্য, সো আমরা দেখেছি যে মানুষের চাওয়ার সঙ্গে মোটামুটি রেজোনেট করে কিন্তু দলটি তাদের বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। এইবার যেই কর্মসূচি জেলায় জেলায় মানে চলছে, এটার মূল কারণ হচ্ছে 1, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস অবস্থা। 2 হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক রকম অবনতি, এবং 3 হচ্ছে নির্বাচন তো বটেই। এখন দেখুন, প্রথম দুটোর বিষয় আমি কিন্তু আপনার এই টক শোতেও বারবার বলেছি যে এই দুটো জায়গায় যদি সরকার কিছুটা স্বস্তি দিতে পারত, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে এখন আপনারা যেটা বলছেন যে বিভিন্ন নেতা অনেক রকম কথা বলছেন যে 6 তারিখেই তফসিল দিতে হবে, অক্টোবরের 5 বা 6 তারিখেই তফসিল দিতে হবে। কেউ বলছেন টালবাহানা করছে সরকার নির্বাচন নিয়ে, কেউ বলছেন যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিতে হবে, কিংস পার্টির জন্য সময় দেয়া যাবে না। এই যে নানান রকম কথাগুলো আসছে না, সরকার যদি মোটা দাগে কয়েকটা জায়গায় শক্তভাবে স্ট্যান্ড নিতে পারত এবং মানুষকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারত, তাহলে আমার মনে হয় না এই কথাগুলো এখন আসতো। ফর এক্সাম্পল, আমরা গত কয়েকদিনের ঘটনা যদি একটু দেখি, আমরা দেখলাম যে একটা চলন্ত বাসে ডাকাতি হয়েছে। যদিও কেউ কেউ বলছেন সেখানে 2জন নারী ধর্ষিত হয়েছেন, আবার পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে না এরকম কোনো ঘটনা ঘটেনি। বাট যেটাই ঘটুক না কেন, যা ঘটেছে সেটা গ্রহণযোগ্য ঘটনা ঘটেনি। এবং 3.5 ঘন্টা বাসের কন্ট্রোল ডাকাতদের হাতে ছিল। কিছুদিন আগেই কুয়েটে যেটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্র দলের যেই সংঘর্ষ, এবং সেখানে আমরা যা দেখলাম অত্যন্ত দুঃখজনক। আমরা এমসি কলেজেও একই ধরনের ঘটনা দেখলাম। আজকে আমি নিউজ পেপারে দেখছিলাম, আমার জেলার কথাটা এখন এক্স্যাক্টলি মনে নাই, বাট ইট ইজ অল ওভার দেয়ার ইন দ্য মিডিয়া, যে রামদাহাতে বাজারের দখল নিতে গেছে বিএনপির, গাজীপুর সম্ভবত, সেখানে সে রামদাহাতে মাইকিং করে রামদাহাতে গেছে।
তো এগুলো খুব পরে ভালো তাকে বহিষ্কার করা হয়েছে 2 ঘন্টার মধ্যেই। না, নিশ্চয়ই বহিষ্কার তো দলগতভাবে। সরকার কি ব্যবস্থা নিয়েছে? আইন কানুন প্রশাসন বাংলাদেশে আছে, তো সরকারের ঘাড়ে তো দায়িত্ব বর্তায় ইমিডিয়েট গ্রেফতার করে তাকে আইনের আওতায় আনা। সো এই জায়গাগুলো মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তির জন্ম দিয়েছে, আতঙ্কের জন্ম দিয়েছে। মোহাম্মদপুরের ঘটনা, উত্তরার ঘটনা, মানুষকে আসলে এগুলো স্বস্তি দিচ্ছে না। সো এই জায়গাগুলোতে যদি সরকার স্বস্তি দিতে পারতো, আমার মনে হয় মানুষ বিচার হওয়ার যে দাবিটি এসছে শহীদ পরিবারের কাছ থেকে, কিংবা সংস্কারের যে দাবি এসছে অন্যান্য রাজনৈতিক দল থেকে, সেগুলোর ব্যাপারে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আশু নির্বাচন চাইছে তারা হয়তো কিছুটা ভাবতো এবং পজ দিত। এটা আমার ধারণা। রেজাউল করিম রনি, ব্যারিস্টার রুমিন বলছিলেন যারা অন্যায় করছে তাদেরকে সরকার ধরছে না কেন? আপনি নিশ্চয়ই জানেন বিএনপির কেউ অন্যায় করলে তাকে ধরলে কিন্তু দল বাধা দিচ্ছে না। 2-1টি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সেটা মূল বিষয় নয়। এবং দল থেকে বলা হয়েছে যে আমাদের দলের কেউ যদি এই ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তাকে পুলিশ যাতে গ্রেপ্তার করে। এই যে নির্বাচনের যে দাবি, এই দুটো বিষয়কে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? বিএনপি এমন একটা রাজনৈতিক সংগঠন যেখানে নানা রকম নানা মতাদর্শের লোকগুলোর একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম আপনি বলতে পারেন, একটা আমব্রেলা বলতে পারেন। এবং তার যে মধ্যপন্থার ডেমোক্রেটিক রাজনীতি, এই পার্টিটা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। নির্বাচন ছাড়া তার আসলে ক্ষমতায় আসার আর কোনো পথ খোলা নেই। এবং এইটাকে আপনারা যতই বিপ্লবী পার্টি বা ধরেন একটা ক্যাওয়াটিক অবস্থার মধ্য দিয়ে ক্ষমতা নেওয়ার অনেক সুযোগ ছিল, গত 15 বছরে অনেকবারই ছিল, কিন্তু একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্যে যেহেতু সে একটা ডেমোক্রেটিক ভ্যালুজের ভিত্তিতে রাজনীতি করতে চায়, ফলে নির্বাচন ছাড়া যেহেতু তার সামনে আর কোনো অপশনই নাই, তো নির্বাচনের কথা তারা বলবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু অভ্যুত্থানের পরে বাংলাদেশের পরিস্থিতিটা তার স্বাভাবিক ক্ষমতা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যে আর নাই। না থাকার কারণে এখন যারা দায়িত্বে আছে তাদেরকে, এই যে আমি বললাম দায়িত্বে আছে, তার মানে কি এখন যারা আছে ডক্টর ইউনূস সরকারের নেতৃত্বে যেই ক্যাবিনেটটা ফাংশন করতেছে, এইটাকে আমরা কেউ কিন্তু বলতেছি না তারা ক্ষমতায় আছে। তারা অভ্যুত্থানের জনতা, ছাত্র জনতা তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তারা ডক্টর ইউনূস সাহেব কিন্তু বলছে তারা একটা ফ্যাসিলিটেটর। হ্যাঁ, এখন ফ্যাসিলিটেটর যদি হয়, তারা ফ্যাসিলিটেটর, এবং আমাদের অভ্যুত্থানের পরে আমাদের প্রধান কাজকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশকে নেওয়া। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নেওয়ার ক্ষেত্রে হ্যাঁ, এখানে মানুষ ভোট দিতে পারে না 15 বছর ধরে আমরা জানি। হ্যাঁ, তো ভোটাধিকার প্রতিষ্ঠা, এইটা ধরেন এইটা গণতন্ত্রের একটা প্রিন্সিপাল দায়িত্ব, প্রিন্সিপাল। ফলে বিএনপি এখন নির্বাচন যদি নাও চায়, নির্বাচনের দাবি যদি নাও করে, এমনিতে একটা নির্বাচন দিতে হবে। যেহেতু আপনি ডেমোক্রেটিক প্রক্রিয়ায় ফিরবেন, এটা আপনার প্রতিশ্রুতি, তাহলে ডেমোক্রেটিক প্রক্রিয়ায় ফেরার তো শুধুমাত্র নির্বাচনই একটা মাধ্যম না, আরও অনেক গুরুত্বপূর্ণ মাধ্যম আছে। যেমন ধরেন আমাদের এখানে প্রাতিষ্ঠানিকভাবে যে এই অন্যায়গুলো, অন্যায়ের একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে অন্যায়কে আপনার যেভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটাকে আপনার ডিসমেন্টাল করতে হবে, ডিরুটেড করতে হবে। তো সেই ডিরুটেড করার জন্য আমরা সংস্কারের কথা বলি, আমি বলি সংস্কারটা তো না, আমরা বলি এটাকে পুনর্গঠন। হ্যাঁ, তো বিএনপিও কিন্তু বলতেছে মেরামতের, কিন্তু আপনার পুনর্গঠন লাগবে। এখন পুনর্গঠন যে দেশে ধরেন আপনার নাগরিকদের মধ্যে যদি এরকম হয় যে ভোটের আগে আপনি একটা জোয়ার তুলে, হ্যাঁ, আপনি বা মাঠে টাকা ছড়িয়ে আপনি ভোট কিনে নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় যে কোনো একজন অযোগ্য লোক, হ্যাঁ, একজন লুটেরা, ডাকাত, ধর্ষক, হ্যাঁ, এমপি হয়ে গেল, এই প্রক্রিয়া হলে তো আপনার ডেমোক্রেসি ফাংশন করবে না। তো ডেমোক্রেসির জন্য আপনার যে প্রিন্সিপালসগুলো সিটিজেনের মধ্যে, নাগরিকদের মধ্যে ডেভেলপ করা দরকার, তার জন্য আপনার কিন্তু বেসিক, যেটাকে বাংলায় বলে বুনিয়াদী সংস্কার, বুনিয়াদী পুনর্গঠন যেটা দরকার, সেটা হলো প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাস দরকার। শুধু পুনর্বিন্যাস শুধু দরকার না, সেটা দরকার তার যে প্রিন্সিপাল, তার যে এথিক্স, তার যে নীতি, সেইটারও পরিবর্তন দরকার। এবং সেইটার পরিবর্তনের ক্ষেত্রে আপনার এটা সম্মিলিত ঐক্যের মাধ্যমে হইতে হবে। সেইটা ছাড়া যদি আপনি একটা ভোটাভুটির মধ্যে চলে যান, হ্যাঁ, ভোটাভুটির মধ্যে ধরেন হাসিনা তো 15 বছর ক্ষমতায় ছিল, এর আগে তো ভোটাভুটিটা ছিল, তাতে বাংলাদেশের ডেমোক্রেসি কোথায় উন্নতি হয়েছে? উন্নতি তো হয় নাই, বিকজ অফ এখানে 500 টাকা দিয়ে ভোট কি? ভোট হইল নাগরিকের সভারেন ক্ষমতা, সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতার সমষ্টি একটা ব্যক্তি পার্লামেন্টে যায়, তখন সে সার্বভৌম হয়ে ওঠে পার্লামেন্ট, এবং সে আইন করার এখতিয়ার লাভ করে। তার মানে এটার যদি আপনি কনসিকুয়েন্সটা দেখেন, গুরুত্বটা যদি দেখেন, ভোট মানে শুধু একটা মার্কায় সিল মারা না তো। ভোট মানে হলো
আমার সার্বভৌম ক্ষমতা যেটা কোনোভাবে এক্সচেঞ্জেবল না, হ্যাঁ, এবং যেটা আমার সিক্রেট, সেইটা আমি প্রয়োগ করতেছি, সেই বোধ নাগরিকদের মধ্যে যদি থাকতো তাহলে 500 টাকা কেন 5,000 কোটি টাকাতেও একটা ভোট বিক্রি হইতো না। কারণ এটা আমার অস্তিত্বের ব্যাপার, আমার সার্বভৌম ক্ষমতার ব্যাপার। ফলে এই বোধটা যখন দেখো, আমেরিকা ইলেকশনের সময় আমি ছিলাম, এক সাংবাদিক, বিদেশি সাংবাদিক প্রশ্ন করতেছিল ইলেকশন নিয়ে, ভোটাররা সম্মিলিতভাবে আইসা সাংবাদিককে বলছে যে হু আর ইউ, তুমি ইলেকশন ভোট নিয়ে প্রশ্ন করো। বলে না, আমি তো জানতে চাই না যে মানে ভোট কি হয়েছে, তুমি কাকে ভোট দিছ, ভোট দেওয়ার পরেও কাকে ভোট দিচ্ছে এটা জিজ্ঞেস করা যাবে না, এটা তার সিক্রেট। সেই সাংবাদিককে সবাই মিলে বলে যে আপনি এখান থেকে চলে যান, ভোট নিয়ে আপনি, এটা আমার ব্যক্তিগত এখতিয়ার, আমি কারে ভোট দিব, ভোট কেমন হচ্ছে না হচ্ছে এটা আমার ব্যাপার, এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন না। হ্যাঁ, ভোট কিন্তু ওপেন, ওইখানে একটা ব্যক্তিও যায় দেখতে পারবে যে ভোট কিভাবে দিচ্ছে না দিচ্ছে, কিন্তু এইটা নিয়ে আপনি কোনো পাবলিকলি সে কথা বলবেন, একটা নাগরিক সে কাকে ভোট দিচ্ছে কাকে দেবে না, হ্যাঁ, এই সিদ্ধান্তটা একান্তই তার। তো এখন বাংলাদেশে কি হয়, বাংলাদেশের ভোট ব্যাপারটাকে ওই জায়গায় গেছে, আমরা বলবো না যাই নাই। তো ফলে ইলেকশনের ব্যাপারে আপনি যেটা বলেন যে বিএনপি যে দাবিটা চাচ্ছে, আমি মনে করি এই দাবি যদি নাও জানায় বিএনপির, এই গভর্নমেন্টের একটা রুটিন দায়িত্বের মধ্যে, যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ফেরার অংশ হিসাবে তার বিভিন্ন সংস্কার কমিশন করা, সংস্কারের প্রস্তাবগুলো রেডি করা, তার প্রক্রিয়ার মধ্যে এমনিতেও একটা নির্বাচন হবে। কিন্তু একটা বিষয় কিন্তু পিছিয়ে যাচ্ছে, সেটি হলো এই ভোটের দাবিটা সামনে আসার কারণে এই গণহত্যাকারীদের বিচার, সংস্কার, জুলাই প্রক্লামেশন, এই আলোচনাগুলো পিছিয়ে যাচ্ছে না? এইটা একটা সংকট, সেটা এই জন্যই তো বললাম। তাহলে আপনার কি দরকার ছিল আমাদের এই তাহলে পুরো শুধু নির্বাচনের প্রশ্নটা সিঙ্গেল আউট করে আমি দেখতে যাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি টোটাল প্রক্রিয়াটার গণতান্ত্রিক উত্তরণ। সেই প্রক্রিয়া গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার সংস্কার দরকার। সংস্কারের প্রথম কোনটা দরকার? প্রথম দরকার হইল আপনার এই কমিশন করা না, প্রতিষ্ঠান সংস্কার করা না, প্রথম দরকার হইল আওয়ামী লীগের বিচার করা। আওয়ামী লীগের বিচার হইলেই সংস্কার হয়ে যায়। আপনার কিভাবে হয়ে যায় বইলা শেষ করি। ধরেন আওয়ামী লীগের যে চক্রটা লুটপাটের সাথে জড়িত, অর্থ পাচারের সাথে জড়িত, আপনি ধরেন শাস্তি দেওয়ার মধ্য দিয়ে আপনি পুরো প্রক্রিয়াটা জানলেন, কিভাবে লুট হয়েছে, কত লুট হয়েছে, কারা অপরাধী, তারপরে কি করতে হবে এটা এমনি বের হয়ে যাচ্ছে প্রক্রিয়ার মধ্য দিয়ে। পুলিশ প্রশাসন ধরেন, সেনাবাহিনী ধরেন, আপনার ব্যুরোক্রেসি ধরেন, জুডিশিয়ারি ধরেন। তার মানে কি, আপনি আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্যে আনাটাই সংস্কার, আর তো আলাদা করে সংস্কারের দরকার পড়তেছে না আপনার। এবং বিচার প্রক্রিয়ার মধ্যে যখন না আনবেন আপনি, তখন এই প্রশ্নগুলো আসবে যে তাহলে সংস্কার আগে নির্বাচন পরে, এগুলো মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে যাবে। এগুলো সংস্কার, হ্যাঁ ডেফিনেটলি রাজনীতিবিদরা যে বলতেছেন সংস্কার একটা লম্বা প্রক্রিয়া, সংস্কারের একটা মানে এটা কোনো টাইম বাউন্ড নাই যে আচ্ছা কালকে এটুক করলাম, পরশু দিন এটুক করলাম, এরকম না। সংস্কার এটা সবসময় হইতেই থাকে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কারণ এটা তো সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে আপনার অনেক নতুন নতুন জিনিস আপনার ইনভেনশন করার দরকার হয়, পরিবর্তনের দরকার হয়, অ্যাডাপশনের দরকার হয়। সেই দিক থেকে আপনি সংস্কারকে এটা টাইম ফ্রেমের মধ্যে রাখতে পারবেন না, যাচ্ছে 6 মাস, 1 বছর, 2 বছর, এরকম না। আপনার যেই দরকার যেটা হলো যে আপনার ক্ষতিগ্রস্ত করছে আপনার কমন। এখানে দেখেন ঐক্যটা কোথায় আমাদের। বিএনপি, জামাত, অন্যান্য দল বলেন, হ্যাঁ এরা আপাতভাবে ধরেন যে একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, মারামারি হচ্ছে, কিন্তু ঐক্যটা কোথায়? ঐক্যটা হলো আমাদের কমন শত্রু আওয়ামী লীগ। হ্যাঁ, এই যে আপনার ঐক্যটা, এই ঐক্যটাকে আপনি পলিটিক্যালি ইউটিলাইজ করেন। সেই ইউটিলাইজ করার ক্ষেত্রে আপনি ঐক্যটা ধরে রাখেন। আমি যদি মনে করি ধরেন বিএনপি, জামাত, এরা এই যে বড় রাজনৈতিক দলগুলো দেখেন, আপনার বোথ সাফারার, হ্যাঁ দীর্ঘদিন যাবৎ কথা বলতেছেন, উনি জানেন। হ্যাঁ, এখন আপনাদের প্রথম দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো আপনারা দেখেন যে আপনাদের অনৈক্যটা কাকে ফ্যাসিলিটেট করে। এখন এখানে অনৈক্যটা যারা তৈরি করতে চায়, দলের মধ্যে, বিএনপির মধ্যে, জামাতের মধ্যে যারা তৈরি করতে চায়, যারা অনৈক্যের জায়গাটাকে এমফাসাইজ, গুরুত্ব দিতে চায়, তারা তো বেসিক্যালি আওয়ামী লীগকে সুবিধা করে দিতে চায়, এখানে পতিত ইন্ডিয়ান শক্তিকে সুবিধা করে দিতে চায়। তাহলে আপনারা, হ্যাঁ বিএনপি জামাতের রাজনীতি করবে না, জামাত বিএনপির রাজনীতি করবে না, বা গণসংহতির রাজনীতি করবে না, যার যার রাজনীতি তাই করবে, সেই করবে। কিন্তু 15 বছরে কোনো রাজনৈতিক দলেরই তো বিকাশের সুযোগ হয়নি। আপনার যেটা বললো যে আমরা দাবি জানাইতে পারছি, এখন কথা বলতে পারছি আমরা, যেহেতু রাজনীতি বিকাশের সুযোগ 15 বছরে বাংলাদেশের কোনো মানুষই পায় না, দলগুলো তো দূরের কথা। সেক্ষেত্রে আপনার একটা সুবর্ণ সুযোগ হয়েছে নিজেদের বিকশিত করার, এবং বিকশিত করার ক্ষেত্রে 5 তারিখের ছাত্র জনতার ঐক্যবদ্ধ এই জেনজি অভ্যুত্থান আপনাকে একটা স্পিড দিয়ে গেছে। অভ্যুত্থানে কোনো রাজনীতি নাই, আমরা আপনার কাছে পরে আসবো। আমরা সেই স্পিডটাকে আপনি অ্যাকাউন্ট আগে নেন, ওন করেন, সেটাকে আমলে নিলেই তো আপনার রাজনীতি দাঁড়িয়ে যায়। বেশি রুমিন ফারহানা, রেজাউল করিম রনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলির বিকাশের একটা সময় এসছে। আসলেই তাই। আপনি শুরুতে বলেছিলেন আমরা এটা অন্য পরিবেশে কথা বলতে পারছি, দাবি জানাতে পারছি।
আসলে বারবার যে কথাটা উচ্চারিত হচ্ছে যে রাজনৈতিক দলের আসলে সংস্কারটা দরকার, এই বিকাশ হওয়া, সংস্কার হওয়া, এটা কি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আদৌ? আমাদের 5ই অগস্টে যেই ঘটনাটা ঘটেছে সেটা একটা সুদূর প্রসারী এফেক্ট আছে বলে আমি মনে করি। এই ঘটনাটি কেবলমাত্র হাসিনার পালিয়ে যাওয়া, এই ঘটনাটি কেবলমাত্র স্বৈরাচারের পতন হওয়া, কিংবা এই ঘটনাটি কেবলমাত্র আওয়ামী লীগের যারা গুন্ডা পান্ডা ছিল তাদের দেশ থেকে চলে যাওয়া, এটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই। এই ঘটনাটার রাজনীতিতে একটা বিরাট ইম্প্যাক্ট আছে। রাজনীতিকে পুরোপুরি বদলে দেওয়ার একটা সূচনা কিন্তু 5ই অগস্টে হয়েছে। এখন রাজনৈতিক দলগুলো এটি কতটা বুঝতে পারছে, কতটা ধারণ করতে পারছে, কতটা সেই অনুযায়ী কাজ করতে পারছে, এটা আমার মনে হয় ইটস টু আর্লি টু মেক আ কমেন্ট। আমি যদি এখন কথা বলি এটা খুব দ্রুত কথা বলা হবে, আরেকটু দেখবার দরকার আছে। এবং এইটুকু আমি বুঝতে পারি যে এই পরিবর্তনের সঙ্গে কোনো রাজনৈতিক দল যদি অ্যাকোমোডেট করতে না পারে, পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে না পারে এবং মানুষের চাওয়া এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে না পারে, সেই রাজনৈতিক দলের পরিণতি আগামী 10-15 বছরের মধ্যে খুব স্পষ্ট হয়ে যাবে, খুব একটা ভালো পরিণতিতে থাকবে না। স্বাধীনতার পর থেকে আমরা মোটা দাগে দুটো রাজনৈতিক দলের রাজত্ব দেখেছি। মোটা দাগে তাদের পলিটিক্যাল সিমিলারিটিও অনেক জায়গায় আমরা দেখেছি। সো সেই জায়গাগুলোতে আমরা কি লক্ষ্য করেছি? আমরা দেখেছি দলের ভিতরে অভ্যন্তরীণ গণতন্ত্রের বিরাট ঘাটতি আছে। আমরা দেখেছি দলগুলোতে মেধাবী, যোগ্য এবং যারা সত্যিকার অর্থে কন্ট্রিবিউট করতে পারে তাদের যদি অর্থনৈতিক শক্তি খুব দৃঢ় না হয়, অথবা যদি অমুক ভাই তমুক ভাইয়ের গ্রুপ করবার মতন সেই যোগ্যতা না থাকে, তাহলে তারা রাজনীতিতে খুব বেশি উপরে উঠতে পারে না। এবং আমাদের এই পলিটিক্যাল যেই কালচার দীর্ঘ 50 বছর ধরে যেটি লালিত পালিত এবং চর্চিত হয়েছে, সেই পলিটিক্যাল কালচারের অবভিয়াস যেই ম্যানিফেস্টেশন সেটাই কিন্তু আওয়ামী লীগের 15 বছরের শাসন। এটা কিন্তু আকাশ থেকে টুপ করে পড়ে নাই, মানে হাসিনা 15 বছর চাইলো তাই থাকলো, বিষয়টি এমন নয়। এই যে রাজনীতিটাকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, রাজনীতিটাকে পুরোপুরি অর্থের উপর নির্ভরশীল করা হয়েছে, রাজনীতিতে যোগ্য এবং সৎ মানুষকে সরিয়ে রাজনীতি চাঁদাবাজ দখলদারদের হাতে তুলে দেয়া হয়েছে বিকজ এটার বেনিফিট আসলে অনেক দূর পর্যন্ত যায়। আপনি আজকে বাজার থেকে যারা চাঁদা তুলছে মনে করেন না ওই চাঁদাটা ওদের মধ্যেই ভাগ হয়, ওই চাঁদা স্থানীয় যিনি নেতা আছেন তার কাছে যায়, যিনি এমপি আছেন তার কাছে যায়, যিনি মন্ত্রী আছেন তার কাছে যায়, তিনি দলের বহু বড় বড় অনেকটা পুলিশের মতো। সো এই চাঁদাবাজি দখলবাজি এই কারণেই কিন্তু 15 বছর টিকে আছে, না হলে এটা টিকতে পারতো না। এর ভাগ যদি বহুদূর না যেত তাহলে এটা টিকতে পারতো না। আমরা তো এখন জানছি যে স্পষ্ট হয়েছে, অবভিয়াসলি, না হলে নাম্বার 1 এর পিয়ন 400 কোটি টাকার মালিক হয় কি করে? সো এইগুলো নার্চার করা হয়েছে, মানে লালন পালন করা হয়েছে এবং হতে দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মানুষ এই ধারার পলিটিক্সটা কন্টিনিউ করতে দেবে কিনা। রনি ভাই একটা কথা বলছিলেন ভেরি ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে আমি বহু ভেবেছি যে কেন এদেশের মানুষ 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোট দেয়, কেন ওরা কেন বুঝতে পারে না যে এই ভোটটা তাদের শুধু নিজের বাকি দিনগুলো নয়, আগামীর প্রজন্মের ভবিষ্যৎও এই ভোট দ্বারাই নির্ধারিত হতে থাকবে। বুঝতে পারে না সম্ভবত এই কারণেই যে তারা মনে করে এই যে আজকে 500 টাকাটা পেলাম, এইটাই হচ্ছে আমার 5 বছরের একমাত্র লাভ। এই এমপি, এই মন্ত্রী, এই সরকারের কাছ থেকে আগামীতে আমি আসলে আর তেমন কিছু পাওয়ার আশা রাখি না। 100 টাকা 500 টাকা 1000 টাকা যার ভাগ্যে যেরকম টাকা জোটে ওটুকুই হচ্ছে তার দিন শেষে পুরোটা লাভ। সো এই কারণেই আমাদের ভোটগুলো না বিক্রি হয়ে যায়। এখন ভোটারের মধ্যেও এক ধরনের সচেতনতা আসবার সময় এসছে, রাজনৈতিক কর্মীদের মধ্যেও সেই সচেতনতা আনবার সময় এসছে, এবং রাজনৈতিক দলগুলোকেও নির্ধারণ করতে হবে যে তারা আসলে এই রকম মাসল অ্যান্ড মানি পলিটিক্সটাই জারি রাখবে নাকি তারা পলিটিক্স নিয়ে নতুন করে ভাববে। দেখুন, আপনি সমাজ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি দেশ পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, আপনি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলেন থ্রু পলিটিক্স, কিন্তু পলিটিক্স ইটসেলফ যদি
থাকে ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষের হাতে, এবং সেটা নিয়ন্ত্রণ যখন ন্যাস্টি এবং ডিসঅনেস্ট মানুষরা করতে থাকে, তখন আপনি যেই পরিবর্তনের কথাই বলেন না কেন, দ্যাট ইজ ইম্পসিবল। একটা দল যাবে, একটা দল আসবে, সেই দল যাবে, আরেক দল আসবে, কিন্তু পলিটিক্সের যে গুণগত পরিবর্তন সেটা সম্ভব নয়। দেখুন, এটা না একটা বিরাট সম্ভাবনা নিয়ে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল। এই কারণে আমি বারবার একই কথা বলি যে ডক্টর ইউনূস সরকার যদি মাত্র দুটো জায়গা মানুষকে একটু স্বস্তি দিতে পারত, তাহলে কিন্তু এই ওভারঅল সংস্কারগুলো নিয়ে, পলিটিক্স সংস্কার, দলের সংস্কার, রাজনীতিবিদদের সংস্কার, ক্ষমতায় যারা যাবেন তাদের সংস্কার, এই সকল কিছু নিয়ে আমরা আলাপ করতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখন বেশিরভাগ শো বা বেশিরভাগ লেখালেখি বা বেশিরভাগ পলিটিক্যাল টকের বিষয় হয়ে দাঁড়ায় উত্তরাতে এক যুগল কোপাকুপির শিকার হয়েছেন, আবার দেখা যাবে কি মোহাম্মদপুরে বাড়িতে ডাকাতি হচ্ছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করতে চাই। আমাদের আলোচনা আসলে এগুলো নিয়ে হওয়ার কথা ছিল না। হ্যাঁ, একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে বা রাজনীতি থেকে এখন আপাতত নীরব আছে, তারাও যে একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে এটা ভাবলে খুব ভুল হবে। তারা প্রতিনিয়ত তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই একটা জিনিস লক্ষ্য করেছেন যে গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকার যে ধরনের রাজনৈতিক মন মানসিকতা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেগুলি কিন্তু এই ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে মানসিকতা, যে রাজনীতি মানে পয়সা, যেটা আপনি বলছিলেন, একদম পয়সা এবং ক্ষমতা। বলে আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল কি করে। আমরা বলি যে তিনি পুলিশ প্রশাসন ব্যবহার করেছেন, রাতে ভোট করেছেন, ব্যালট বাক্স স্টাফিং করেছেন, ইত্যাদি ইত্যাদি। না, তিনি মানুষের ভেতরের যে ইডগুলো আছে, খারাপ দিকগুলো আছে, লোভ, ঘৃণা, হিংসা, ধ্বংস, নির্মূল, এই যে মানুষের ভেতরে ইবলিসের যেই লক্ষণগুলো আছে সেগুলোকে উনি উস্কে দিয়েছেন, মানুষের ইডকে উস্কে দিয়েছেন। কিরকম? উনি সরকারি কর্মকর্তাদের, কর্মচারীদের এমন অবিশ্বাস্য অঙ্কে বেতন বাড়িয়েছেন, এমন অবিশ্বাস্যভাবে তাদের ঘুষের জন্য একদম উর্বর ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, তাদেরকে কোনো রকম কোনো জবাবদিহিতার মধ্যে আনেন নাই। একইভাবে তিনি অন্যান্য প্রশাসনের যারা অন্যান্য জায়গায় কাজ করছে প্রত্যেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য। তিনি মানুষের ভেতরে লোভকে উস্কে দিয়েছেন, তিনি মানুষের ভেতরে ভেদ বা বিভাজন ভীষণভাবে তৈরি করেছেন। মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, স্বাধীনতার পক্ষ এক পক্ষ বিপক্ষ, রাজাকারের সন্তান, মুক্তিযোদ্ধার সন্তান, এগুলো কিন্তু সমাজে 15 বছর আগে এভাবে ছিল না। এগুলোকে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন। সো এভাবেই তিনি তার ক্ষমতাকে পাকাপোক্ত করেছেন, ক্ষমতায় থেকেছেন এবং মানুষকে শোষণ করেছেন। এখন এই রিয়েলাইজেশনগুলো যদি আমাদের মধ্যে এখনো না আসে, তাহলে কিন্তু আমাদের সাফার করতে হবে। প্রশাসনকে কিন্তু আপনি সহজে জবাবদিহিতায় আনতে পারবেন না, তাদের চাকরির নেচারটাই এমন, চাকরি বিধি এমন, এবং তারা এত শক্ত একটা ক্ল্যান যে তাদেরকে আপনি আসলে বিভাজন করে বা তাদেরকে শাস্তি দিয়ে আপনি তাদেরকে আওতায় আনা খুব কঠিন। সাফার করে কিন্তু রাজনীতিবিদরা। 1/11-এর সাফারিংসও রাজনীতিবিদদের উপরেই গেছে, 15 বছরের যে সাফারিং সেটাও রাজনীতিবিদদের উপরেই গেছে। আগামীতে যদি কোনো অঘটন ঘটে সেটার চাপও কিন্তু রাজনীতিবিদদের উপরেই যাবে। সো রাজনীতিবিদরা যদি সচেতন না হন, তারা অতীতেও মূল্য দিয়েছেন, ভবিষ্যতেও মূল্য দেবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রেজাউল করিম রনি। রেজাউল করিম রনি, সংস্কারের প্রশ্নে আরেকটি বিতর্ক দেখা দিয়েছে। সংস্কার চাওয়া না চাওয়ার একটা বিভাজন তৈরি হয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের প্রতিবেশী দেশটির লোকজন সংস্কারের আগে নির্বাচন চাচ্ছে। আবার দেখলাম যে জাতীয় পার্টি, যে পতিত স্বৈরাচারের দোসর, তারাও নির্বাচনের আগে সংস্কার নয় বলে কথা বলছেন, এবং নির্বাচনের আগে সংস্কার নয়, বিএনপির পাশে দাঁড়িয়ে ইউনূসের উপর চাপ বাড়ালো জাতীয় পার্টি। এটি কলকাতার আনন্দবাজার পত্রিকার একটি শিরোনাম। মানুষ
এই তিনটার ভিতরে লিঙ্ক আপ করার চেষ্টা করে। আনন্দবাজারের শিরোনাম, জাতীয় পার্টির কথা এবং বিএনপির কথা। এইটার গোড়াটাও খুঁজতে হবে অভ্যুত্থান, একদিকে অভ্যুত্থান আর একদিকে বাকি বাস্তবতা, বাকি পার্টি, বাকি স্টেক। এখন এই পলিটিক্যাল পার্টিগুলো অভ্যুত্থানের সক্রিয় শক্তি শুধু না, এবং আমরা এখন যে সমস্ত ইনফরমেশন সামনে আসতে দেখছি তাতে তাদের ভূমিকাগুলো নতুন করে আবার ধরেন আলোচনায় আসছে। তো সেক্ষেত্রে দেখেন জাতীয় পার্টির ব্যাপারটা আমরা পার্টিকুলারলি বলতে পারি, জাতীয় পার্টি একটা হাসিনা যে রাজনীতিটা করতো সেটা হলো, আমি আগে একটু আপনার প্রশ্নে আসার আগে একটু বলি এই জায়গাটা, বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা এখনো চিনতে পারিনি। সেটা হলো আওয়ামী লীগকে আমি বলি এটা একটা নফসানিয়াত, মানে এটা হলো একটা খাসিলত, এটা কোনো পার্টি না, এটা কোনো আপনার শুধুমাত্র একটা রাজনৈতিক আদর্শ না। এইটা হলো ধরেন আপনি যদি মনে করেন 20,000 টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়াটা কোনো সমস্যা নেই, এটা একটা সফলতা, আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ। আপনি যদি মনে করেন চাঁদাটা আমার অধিকার, এই বাজার এতদিন অমুক খাইছে এখন আমি খাবো, আপনি যেই দলই করেন, আপনি বিএনপি করেন, জামাত করেন, হ্যাঁ জাতীয় পার্টি করেন, গণসংহতি করেন, যেই দলই করেন আপনি আওয়ামী লীগ। এই যে আওয়ামী মডেলটা, এটাই বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের রাজনীতির যে বিকাশ সেটা হলো আওয়ামী মডেলের এই ফ্যাসিস্টিক ধারারই বিকাশ। এখন এই বিকাশের বাইরে এবং অন্য দলগুলোর বিকাশ যে হয়নি, কথাটা যে বলি কেন হয়নি, কারণ তারা আওয়ামী লীগের রিঅ্যাকশনারি পলিটিক্স করতে করতে ব্যস্ত ছিল সারাদিন। হ্যাঁ, তারা নিজেদের রাজনীতি বিকশিত করবে কখন, এইটা ঠেকাইতে ঠেকাইতে তো তারা তাদের কি বলে যে প্রাণ ওষ্ঠাগত ছিল। তো সেই দিক থেকে রাজনীতি বিকাশের একটা সুবর্ণ সুযোগ হয়েছে। এই জন্য এখন আমরা দেখতে পাচ্ছি একটা এই অভ্যুত্থানের পরে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি। দেখেন যে কথাটা বলি, ময়লা দিয়ে ময়লা সাফ হয় না, আপনি আওয়ামী মডেলের বাইরে আসতে হবে। বাংলাদেশ গঠন করা খুবই সহজ। আপনি শেখ হাসিনার, তাহলে এখন রাজনৈতিক দলগুলি আওয়ামী মডেলকে গ্রহণ করেছে। আওয়ামী মডেল, আওয়ামীময় বাংলাদেশ, চারদিকে জুডিশিয়ারি আওয়ামীময়, ব্যুরোক্রেসি আওয়ামীময়, সবই তো আওয়ামীময়। এই কেউ আজকে না, এত অভ্যুত্থানের পরে আওয়ামী বিরোধী আওয়ামী রাজনীতি চলতেছে এখন মাঠে। আওয়ামী বিরোধী, এই দেশ গঠন করা খুবই সহজ, যেটা বলতে চাচ্ছিলাম সেটা আপনি কি করেন, আপনি হাসিনার ছবিটা পকেটে রাখেন, কি করতে হবে যখন ভুল্লা যাবেন ছবিটা বাইর করে দেখেন, হাসিনা যা করছে তার উল্টাটা করেন, দেশ দাঁড়াই যাবে। কিন্তু তা কি হচ্ছে? আপনার ক্যাম্পাসে মারামারি হচ্ছে, ছাত্রলীগ করতো ওই সময়, এখন ছাত্রদল শিবির করতেছে। আপনার ব্যুরোক্রেসিতে ঘুষ চলতো, নিয়োগ বাণিজ্য চলতো, এখনো চলতেছে। তা হইল কোথায়? এই জন্যই বলি হাসিনা ছবিটা সবসময় পকেটে রাখেন, বাইর করে দেখবেন, তার উল্টাটা করবেন, দেশ দাঁড়াই যাবে। এত কঠিন তো কিছু না, হাসিনা দেখাই গেছে কি করলে দেশ ধ্বংস হয়। এখন আপনি জানবেন কি করতে হয় না, মানে ওইটা হাসিনা যা করছে তা করতে হয় না, তা এর চেয়ে সহজ তো আর হইতে পারে না রাস্তা, তাই না? কিন্তু সেটা আমরা তো দেখতে পাচ্ছি না। এখন আপনি যে প্রশ্নটা করলেন সেদিক থেকে ভারত আমাদের পরীক্ষিত শত্রু, হ্যাঁ, এবং এখানে আওয়ামী লীগের প্রশ্নটার সাথে ভারত প্রশ্নটা ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে ভারত আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে এখানে পোর্ট্রেট করবে, সেই পোর্ট্রেশনে আপনার যে রাজনীতির সাথে অন্যান্য দলগুলোকে জড়ানোর চেষ্টা করবে, সেটা স্বাভাবিক। এবং জাতীয় পার্টির আপনি কিছু কিছু জায়গায় দেখতেছি, এবং কোনো কোনো টেলিভিশনে জাতীয় পার্টির লোকজনকে আবার ডাকা হয়, কথা বলার চেষ্টা করা হয়। তারা ইভেন এক শোতে আমি ছিলাম, সেখানে জাতীয় পার্টির এক নেতা বলছে আমরাও অভ্যুত্থানের অংশীজন। হ্যাঁ, আমি হাসি আর থামাইতে পারিনি। তো যেই লোকগুলো জেলে থাকার কথা, তারা রাজনীতি কি হবে, হ্যাঁ, নির্বাচন না সংস্কার, এই বিষয়ে তো মত দেওয়ার থেকেও না, সে তো জেলে থাকার কথা। হ্যাঁ, এবং তাকে ব্যবহার করে আনন্দবাজার সংবাদ করার সুযোগ যে পায়, এটা তো আরেকটা মানে ষড়যন্ত্র। জাতীয় পার্টির ক্ষেত্রে ঘটনাটা কি করছে এটা একটু বলি। সেটা হলো আপনার 86 ইলেকশনে হাসিনা যখন প্রতিশ্রুতি ভঙ্গ করে, এর সাথে সাথে লিয়াজু করে আপনার এই ক্ষমতা ইলেকশন করলো, এবং হাসিনাকে সে বিরোধী দল 86টা আসন দিয়ে বিরোধী দল বানাইছিল, বানায় তার ক্ষমতাকে বৈধ করছিল। এইটা করার মধ্যে দিয়ে হাসিনার রাজনীতি, এবং হাসিনা যে ক্ষমতায় আসতে পারে নাই তার জন্য, মানে 90-এর অভ্যুত্থানের পরে, সেই জন্য সে মনে করে সে যে জাতীয় গাদ্দার হিসাবে আপনার আখ্যায়িত হইলো। সে বললো যে যারা এর সাথে সাথে যাবে জাতীয় বেঈমান। পরে সে নিজেই যাইয়া 86টা আসন যে নিয়ে চলে গেল, এবং এরশাদ যে তাকে তার রাজনীতি একদম খেয়ে দিল, ক্ষমতা আসার সম্ভাবনা নষ্ট করে দিল। এই জন্য এরশাদের প্রতি তার ক্ষোভ ছিল, তার রাগ ছিল। এই জন্য তার এরশাদের ওই যে হাসপাতালে পিটাইয়া মাইরা এই গৃহপালিত বিরোধী দল বানায়, ওই মডেল এরশাদ তার গৃহপালিত বিরোধী দল বানাইয়া, হ্যাঁ, তার স্বৈরাচারী ক্ষমতা যে বৈধ করছিল 86, সেই প্রতিশোধ 3 টার্মে নিচ্ছে হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করে। হ্যাঁ, আপনার থাপড়া মাইরা করে তারে আপনার নিয়ে এটা জাতীয় পার্টির কোনো রাজনীতি নাই। জাতীয় পার্টির রাজনীতি ওই দিনই নষ্ট হয়ে গেছে। এখন কথা আসতেছে যে আপনি আনন্দবাজার সেটাকে রেফার করে
সংবাদ করার যে সুযোগ পাচ্ছে, এই জন্য আমি মনে করি বাংলাদেশে আওয়ামী লীগের প্রশ্নে আমাদের একটা টোটাল রিকনসিলিয়েশনের দিকে যাইতে হবে। আওয়ামী লীগের দূষর, সফট আওয়ামী লীগের, কালচারাল আওয়ামী লীগের, আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুশীল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী, আওয়ামী লীগের কবি, আওয়ামী লীগের নাট্যকার, আওয়ামী লীগের মানে আপনার ধরেন যে জাতির বিবেক হিসেবে যারা ছিল, হ্যাঁ, এই সমস্ত লোকগুলোকে সবাই অপরাধী সেটা বলতেছি না। আওয়ামী লীগ সমর্থন করাই অপরাধ না, অন্যায় না, ভুল। আর আওয়ামী লীগের সমর্থনে ছাত্র জনতাকে যারা হত্যা করছে তারা অন্যায়কারী, তাদের বিচারের দিকে আনেন। আর যারা একটা এই ভুল ইডিওলজি পূজা করতো, বিশ্বাস করতো, তাদেরকে আপনি অ্যাকাউন্টেবল করেন, তাদেরকে আপনি রিকনসিলিয়েশন করে, হ্যাঁ, তাদেরকে সামাজিকভাবে আপনার হিলিং করার, আপনার ডিআওয়ামীকরণ প্রক্রিয়া যেটাকে বললি, তাদেরকে সুস্থ রাজনীতিতে ফিরে আনেন। ধরেন একটা লোক নেশায় আসক্ত, গাঁজায় আসক্ত, ধরেন এখন গাঁজা খারাপ না ওই লোকটা ধরেন আপনার ভাই, নাকি আপনার ভাই খারাপ? আমি তো মনে করবো যে আমার ভাই ভালো, গাঁজা খারাপ, ওই খারাপের সংস্পর্শে যাইয়া আমার ভাই খারাপ হয়েছে, তাহলে গাঁজার থেকে ভাইকে ডিটাচ করেন, তাহলে ভাই ভালো হবে। এইরকম আওয়ামী লীগের একটা পয়জন, সেই পয়জন পলিটিক্সের মধ্যে ঢুকছে এবং পুরা পলিটিক্সকে নষ্ট করছে। এবং যারা এটাকে একটা আদর্শ আকারে, চিন্তা আকারে, রাজনীতি আকারে নিছে, তারা অন্যান্য দল, এই যে জাতীয় পার্টিকে নষ্ট করছে এবং লাইসকাটা শিয়ালের মতো। সেই আসর কি বিএনপির উপর পড়ে না? আমি তো মনে করি পড়ছে, বিএনপির উপর ভালোভাবেই পড়ছে। এখন ধরেন 15 বছর আপনি নির্যাতিত হয়েছেন, এক ছাত্র দলের এক নেতা লিখছে একটা লেখা, আমার কাছে ভালোই লাগলো। সে বললো আপনি 15 বছর নির্যাতিত হয়েছেন, তার মানে এইটা আপনাকে এই ম্যান্ডেট দেয় না যে আপনি বাজার দখল করবেন, আপনি চাঁদাবাজি শুরু করবেন। যদি করেন বুঝতে হবে আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন। আপনার নেতা বারবার বলতেছে আপনি যদি অন্যায় করেন, তারেক রহমান কিন্তু বারবার বলতেছে আপনাকে ক্যারি করা বিএনপির পক্ষে সম্ভব না। এবং এই সরকারের দায়িত্ব হলো দ্রুত, এই যে ধরেন আপনার চাঁদাবাজির একটা উৎসব শুরু হয়েছে চারদিকে, হ্যাঁ, এটা কেন শুরু হয়েছে? এটা তো কোনো পলিটিক্যাল ফোর্সের কাজ না, এটা হলো টোটাল কেওয়াজের মধ্যে পলিটিক্যাল ফোর্স হ্যাঁ আছে। বিএনপির বেশিরভাগ জায়গায় আমি দেখলাম যে কমিটি নেই, কিন্তু প্রচুর চাঁদাবাজ আছে। এই যে 3,500 লোক প্রায় আপনার বহিষ্কার করছে, এটা তো মনে হয় যে আপনার রেকর্ড হওয়ার মতো, হ্যাঁ, কিন্তু থামানো যাচ্ছে না কেন? তার মানে এই যে আওয়ামী লীগের এই যে মননটা, এই যে নফসানিয়াতটা, এটা আওয়ামী লীগ কীভাবে শাসন করছে? সমাজের মধ্যে লোভকে উস্কে দিয়ে, হ্যাঁ, উন্নয়ন না, গণতন্ত্র দরকার নেই, উন্নয়নই আগে, মানে কি লুটপাট। এইটার যে মডেলটা, এই মডেল থেকে আপনার পুরো রাজনীতিকে বের হইতে হয়। সেক্ষেত্রে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, দেখেন ইলেকশন ধরেন একটা হয়ে যাবে, নির্বাচন সংস্কার নিয়ে আমরা যত কথাই বলি, ধরেন একটা ইলেকশন হয়ে যাবে, দেন হোয়াট নেক্সট? আপনাকে সরকার চালাইতে হইলে অভ্যুত্থানের স্পিরিটের আলোকেই চালাইতে হবে। ফলে সংস্কার নির্বাচনকে মুখোমুখি করে আপনার কোনো পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত, অন্যান্য পার্টি যারা শরিক দল আছে, কেউ এখানে রাজনীতি করতে পারবে না। আবার যেটা বললো, আপনাকে অভ্যুত্থানকে সাথে, আপনি নিজে অভ্যুত্থানের পার্ট, আপনাকে নতুন করে সাথে নেওয়ার কিছু নাই, কিন্তু আপনি শুধু সাথে নিবেন জনগণ যে কি রাজনীতি চায় না তার বিরুদ্ধে রায় দিচ্ছে, হাসিনার মডেল চায় না। তারা কি চায়? তারা একটা নাগরিক ভিত্তিক ইনসাফপূর্ণ রাষ্ট্র দেখতে চায়, তারা কোনো ট্রাইবাল পলিটিক্স চায় না। আপনি বিএনপি করেন, জামাত করেন, অন্য যেই দলই করেন, আপনি রাষ্ট্রকে আপনার জবাবদিহিতার আওতায় আনবেন। রাষ্ট্রের কাছে আমি জবাবদিহি থাকতে বাধ্য থাকবো এমন না, রাষ্ট্র আমার কাছে জবাবদিহি থাকতে বাধ্য থাকবে। এবং আমি একটা নাগরিক স্বাধীনতা ভিত্তিক রাষ্ট্রে বসবাস করব। কোনো পলিটিক্যাল ফোর্সকে আমি ডোমিনেট দেখতে চাই না। ডোমিনেট থাকবে আমার সিটিজেনের অধিকার, নাগরিক হিসেবে আমি থাকবো প্রধান, গুরুত্বপূর্ণ। আমার জীবন, আমার হক, আমার অধিকার থাকবে প্রধান বিবেচ্য বিষয়। কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়া আসা, তার মিটিং মিছিলের জন্য রাস্তা দখল করা, এগুলো গুরুত্বপূর্ণ থাকবে না। গুরুত্বপূর্ণ থাকবে আমার সুবিধা, আমার অসুবিধা। এইরকম একটা দেশ দেখতে চায় জেএনজি। সেই রাজনীতি যদি আপনি ক্যারি করতে না পারেন, আপনার সংগঠন যতই বিস্তৃত হোক, আপনার পিছনে যতই স্তুতিস্তাবক থাকুক, হ্যাঁ, আপনার পিছনে যতই বিদেশি শক্তি থাকুক, আপনার পরিণতি জেএনজি দেখাই দিছে 5 আগস্ট। রুমিন ফারহানা, জাতিসংঘের প্রতিবেদনের পর আওয়ামী লীগ কি, এটা আসলে বাইরের মানুষও জেনে গেছে, ইন্টারন্যাশনালি জেনে গেছে। আমরা বলি যে আওয়ামী লীগের রাজনীতিতে একটা শেষ পেরেক মেরে দেওয়া হয়েছে এই প্রতিবেদনটি। কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এরপরও কিন্তু আওয়ামী লীগের লোকদের মধ্যে কোনো পরিবর্তন নেই। এবং সংবাদ সংস্থা বিবিসি একটি নিউজ করেছে যে আওয়ামী লীগের লোকজন এখনো ভারতের উপর নির্ভর করছে যে তারা কিছু একটা করবে। এক্ষেত্রে বেরিয়ে কি এই দলটি আর আসবে না? আমি খুব বিস্ময় নিয়ে লক্ষ্য করছি, যখন ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক হয়, তখন আওয়ামী লীগের সেখানকার যারা প্রবাসী আওয়ামী লীগ করেন, তারা সকলে মোদির নাম ধরে স্লোগান দিচ্ছিলেন, তাকে স্বাগত জানাচ্ছি, স্বাগত জানাচ্ছিলেন। খুব লজ্জাজনক। ট্রাম্পের যখন ইলেকশন সামনে,
তখন শেখ হাসিনা নিজে টেলিফোনে ইনস্ট্রাকশন দিচ্ছেন ট্রাম্পের পোস্টার ক্যারি করো, এবং তখন যদি কোনো হামলা হয় তাহলে আমরা সেটা বহির্বিশ্বে দেখাতে পারবো যে ট্রাম্পের এগেনস্টে ইউনূস সরকার। তো আমার কাছে মনে হয় একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ভিন দেশের মাটিতে তৃতীয় আরেক দেশের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেই তৃতীয় দেশের প্রধানমন্ত্রীর নাম ধরে তাকে স্লোগান দিতে হয়। একটা রাজনৈতিক দল কতটা দেউলিয়া হয়ে গেলে ট্রাম্পের ইলেকশনের আগে ট্রাম্পের পোস্টার, ট্রাম্পের ফেস্টুন নিয়ে সেখানে আগুন দিয়ে নিজ দেশের সরকারের ঘাড়ে দোষ চাপাতে হয়। আমার কাছে যেটা মনে হয় যে নিজের দেশের রাজনীতি আওয়ামী লীগ হারিয়েছে অনেক আগে। 2014 সালের নির্বাচনের আগে আপনার নিশ্চয়ই মনে আছে অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, এবং সেই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল শেখ হাসিনাকে ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছিল যে এই নির্বাচন যদি হয় তাহলে সেটি কেমন নির্বাচন। আরেকটা নির্বাচন নিশ্চয়ই লক্ষ্য করেছেন, স্থানীয় সরকার উপজেলা নির্বাচন হচ্ছিল। ক্লিয়ার বার্তা কিন্তু শেখ হাসিনাকে দিয়ে দিয়েছে। সেই বার্তা অনুসারেই 2014 সালে জাতীয় নির্বাচনের সামনে রেখে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে। শেখ হাসিনা আদালতের ঘাড়ে বন্দুক রাখে। যদিও সংবিধান সংস্কার কমিশনে যারা ছিলেন, আওয়ামী লীগও সেখানে অংশ নেয়, তারা সকলেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দেয়া সত্ত্বেও শেখ হাসিনা কিন্তু সংবিধান থেকে এটি বাতিল করে দেয়। সো তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে দেশের মানুষের সমর্থন নিয়ে যে রাজনীতি, দেশের মানুষের ভোটের উপর ভিত্তি করে যে রাজনীতি, সেটা ওনার 14 সালেই শেষ হয়ে গেছে। এবং 14 সালে তার পাশে যদি সারা বিশ্বে একটা দেশ দাঁড়ায় সেটা হচ্ছে ভারত। নির্বাচন ছাড়াই সরকার গঠন হয়ে গেল 153টি আসনে কোনো ভোটের প্রয়োজন হয়নি। সো তখন থেকেই এই যে মানুষ থেকে আওয়ামী লীগের বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তারপরে কেবলই মানুষ থেকে দূরে সরে যাওয়া এবং দূরে সরে যাওয়া। অনেকেই আমাকে প্রশ্ন করতেন, আমি যেহেতু প্রতিদিনই কোনো না কোনো টেলিভিশনে উপস্থিত থাকতাম, বিশেষ করে 18 নির্বাচনের পরে এবং 24 নির্বাচনের আগে আগে অনেকেই আমাকে প্রশ্ন করতেন বেশ তাচ্ছিল্য নিয়ে, কারণ মিডিয়া হাউসগুলো আপনি জানেন যে পুরোপুরি আওয়ামী দখলে ছিল, এখন আপনারা কি করবেন। তো তখন আমি উত্তর দিতাম যে একজন রাজনীতিবিদ, তিনি রাজনীতিবিদ হয়ে ওঠেন মানুষের ভালোবাসা নিয়ে, এবং মানুষের ভালোবাসা যতদিন তার সঙ্গে থাকে ততদিনই তিনি রাজনীতিবিদ, তারপরে আসলে তারা রাজনীতিবিদ থাকা হয় না। সে কারণে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, কিন্তু তিনি কিন্তু পলিটিশিয়ান হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে তার মৃত্যু 2014 হয়ে গেছে। দল হিসেবে আওয়ামী লীগের মৃত্যু 14তেই হয়ে গেছে। এরপরে যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পুলিশ প্রশাসন, ক্যাডার বাহিনী, মাসল, মানি, এগুলো দিয়ে একটা নেক্সাস, একটা আনহোলি নেক্সাস, যেটা 10 বছর 15 বছর ধরে হয়তো কাজ করে গেছে। মাফিয়া গ্যাং বললে বোধহয় যথার্থ বলা, আমরা মাফিয়া বলতাম, মাফিয়া গ্যাং এর মতো একটা দুষ্ট চক্র কাজ করেছে। কিন্তু এখানে মানুষের কোনো অংশগ্রহণ ছিল না, মানুষের কোনো সমর্থন ছিল না। সো দল হিসেবে আওয়ামী লীগ বলেন কিংবা রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনা এবং তার সভাসদ পারিষদ যারা ছিলেন তাদের কথা বলেন, এনারা কিন্তু কেউ আর পরের দিকে পলিটিশিয়ান ছিলেন না। আমরা যদি বিএনপির দিকে তাকাই, বিএনপি কিন্তু দীর্ঘ 15 বছর আর 111-এ 2 বছর 17 বছর ক্ষমতার বাইরে ছিল, কিন্তু দলটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের যে পরীক্ষা দেওয়ার সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা আমি স্পেসিফিক্যালি বলতে চাই, তিনি হয়তো ক্ষমতায় যান নাই, তিনি হয়তো প্রধানমন্ত্রী হন নাই, কিন্তু বাংলাদেশের মানুষের হৃদয়ে তিনি এমন একটি আসন নিজের তৈরি করেছেন যে আগামী 1000 বছরেও বাংলাদেশের ইতিহাস যখন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেটি হলো যে আওয়ামী লীগ লোকজন বলতেন যারা কেন্দ্রীয় পর্যায়ে, যে আমরা সবকিছু পেরেছি কিন্তু বিএনপি ভাঙতে পারেনি, একটা দিক। আর খালেদা জিয়ার কথা যেটা বললেন, যে উনি এমন একজন নেত্রী যিনি জীবনের রিস্ক নিয়েছে, এবং ওনার ট্রিটমেন্ট যদি আগে হতো, ওনার কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্ভব ছিল। এখন ওনার যেই শারীরিক কন্ডিশন তাতে হয়তো আর সম্ভব নয়। সো এই যে নিজের জীবনকে এই বয়সে গিয়ে ঝুঁকিতে ফেলা, সলিটারি কনফাইনমেন্টে যাওয়া, 150 বছরের পুরনো কারাগারে একক বন্দী হিসেবে দাঁড়ানো, এবং কোনো রকম কোনো আপোষে এক বিন্দু ধারে পাশে না যাওয়া এবং দলকে ঐক্যবদ্ধ রাখা, এই সকল কৃতিত্ব, এবং এটা সম্ভব হয়েছে কেবলমাত্র মানুষের সঙ্গে তার সংযোগের কারণে। মানুষের পালস তিনি বুঝেছেন, মানুষের কাতারে দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন, মানুষ যা চায় সেটাই তিনি করেছেন। সো মানুষও কিন্তু তাকে সেইভাবেই মনে রাখবে এবং ইতিহাসেও তার বিচার সেভাবেই হবে নিঃসন্দেহে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
আছে অর্থনীতি। দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এবং রেজাউল করিম রনি। উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছেন যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা প্রজন্ম দেশে অন্তত 2 দশক প্রভাব রাখবে। আপনার কি মনে হয়? আমাদের এখানে রাজনীতিরা চলতো কি, জেনজির দাদারা হইলো 71-এর জেনারেশনের, বাবারাও না, কিন্তু বাবারা 90-এর। বাপ দাদার ইতিহাসের মধ্যে ছিল সে এতদিন। এই প্রথম সে রক্ত দিয়ে, দেখেন আমাদের ইতিহাসটা কি, আমাদের ইতিহাসটা হলো উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। এই জিয়াউর রহমান যখন বলছিল, দেখেন তার পরিবার, সন্তান, 2টা ছোট সন্তান, হ্যাঁ, স্ত্রী, কি হবে তার পরিণতি জানে না, কিন্তু সে বলছিল উই রিভোল্ট, ফিরা গেলে নিশ্চিত। তার বয়স তখন কত ছিল? 32। উই রিভোল্ট। আর এইখানে ও কি হবে না হবে জানে না, কিন্তু সে মনে করছে এই ফ্যাসিস্ট স্বৈরাচারকে সে আর দেখতে চায় না, গুলি করবা বিদায় পৃথিবী বলে সে 2 হাত 2 দিকে দিয়ে দাঁড়াইছে। এই যে সলিডারিটি, এই যে স্পিরিট, এইটা এমনি এমনি অর্জন হয়নি, এটা জীবন দিয়ে এই যে এই জেনারেশন ইতিহাসে এই যে নিজের আপনার যেটাকে বলে যে হক প্রতিষ্ঠা করলো, এইটার কনসিকুয়েন্স, এটা 2 দশক 3 দশক শুধু না, এইটা হ্যাঁ পৃথিবীর অন্যান্য মুক্তিকামী সংগ্রামের সাথে এটা অনেক মিল আছে, সিমিলারিটি আছে, থাকবে, কিন্তু রাজনীতি 5 তারিখের আগের পর্ব একটা এবং পরের পর্ব আলাদা, এটাকে প্যারাডাইম শিফট বলে। পাটাতন পরিবর্তন হয়ে গেছে, এবং আগামী দিনের রাজনীতি, চিন্তা, ইতিহাস এইটা ডিসাইড হবে, ডিফাইন হবে এই 36শে জুলাই বা 5ই আগস্টের আলোকে। যেমন ধরেন 54 বছরে 71-এর ব্যাপারটা, এবং এই জন্য আবার 71 আবার 24 মুখোমুখি দাঁড় করানোর দরকার নেই। 71-এ আপনি পাইলেন কি দেশের স্বাধীনতা, তাই না? 24-এ আপনার এবং 54 বছর পর্যন্ত এই দেশের স্বাধীনতাটা রইল কি একটা অর্থহীন বাগাম্বর হিসাবে, এবং কায়েম হইলে একটা ব্রুটাল আওয়ামী ফ্যাসিবাদ, তাই না? এবং দেশের স্বাধীনতা কথাটার কোনো অর্থ থাকে না যদি না আপনার রাজনৈতিক স্বাধীনতা থাকে। 24 আপনাকে রাজনৈতিক স্বাধীনতা এনে দিল, রাজনৈতিক স্বাধীনতা অর্জনের অধিকার। ফলে তাইলে আপনার যে দেশের স্বাধীনতা, এটা অনেক বড় ঐতিহাসিক ঘটনা আমাদের জন্য 71। এটাকে পরিপূরক করতে পারে, এটাকে পূর্ণাঙ্গতা দিতে পারে রাজনৈতিক স্বাধীনতা, যদি একটা ট্রুলি গণতান্ত্রিক দেশ আপনার কায়েম হয়, গঠন করা যায়। সেইটার সম্ভাবনা বা সেটার আপনার অলিখিত ইস্তেহার, আবার অলিখিত কেন, দেয়ালে দেয়ালে তো লেখাই আছে এখনো, হ্যাঁ, সেটা হলো 24। এই 24-এর আলোকেই আগামী দিনের রাজনীতি ডিসাইড হবে। ফলে এখন বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী, ইভেন ছাত্র নেতৃত্বেও যারা, হ্যাঁ, এখন এমন কথা হইল, এমন না যে ধরেন আমি নেতৃত্ব দিচ্ছি, হ্যাঁ, কিন্তু তাই বলে আমি যে আন্দোলনের হক পূরণ করতে পারবো এমন কোনো কথা নেই। হ্যাঁ, নেতৃত্ব দিয়াও কিন্তু আন্দোলনের বিরোধী, আন্দোলন স্পিরিটের বিরোধী, যেমন আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের ওই সময় আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কেউ বিতর্ক করবে না। 71-এর পরে শেখ মুজিব স্বৈরাচার কায়েম করছে একক ক্ষমতা নিয়ে, সেটা অন্য ব্যাপার, সেটা ইতিহাস জানি আমরা। কিন্তু ওই সময় আওয়ামী লীগ বড় দল ছিল, তার ভূমিকা ঐতিহাসিক ছিল। কিন্তু এই যে ফ্যাসিবাদের জনক দলটি 71-এর জনযুদ্ধকে একটা আওয়ামী যুদ্ধে পরিণত করে দেশকে ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছে। ইনট্যাক্ট, ইনোসেন্ট আপনার 24-এর আপনার যে স্পিরিট, এইটাকে শুধু ছাত্র নেতৃত্ব হইলেই আপনি ধারণ করতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। এইটার জন্য আপনাকে একটা ইনোসেন্ট, সলিড, ট্রুথফুল পলিটিক্স আপনাকে দিতে হবে। এতদিন আমরা কি রাজনীতি দেখছি বাংলাদেশে? এতদিন আমরা দেখছি পলিটিক্যাল ট্রুথের রাজনীতি, মানে রাজনৈতিক সত্যের রাজনীতি, যেটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। আমাদের এখন দরকার হলো পলিটিক্স অফ ট্রুথ, যার প্রতীক খালেদা জিয়া। যেন খালেদা জিয়ার চরিত্র হননের জন্য হেন কোনো চেষ্টা নাই। খালেদা জিয়ার কথা বলতেছিলেন আপা, দেখেন খালেদা জিয়াকে আপনি ডিফেম না করতে পারলে রাজনীতি দাঁড়াচ্ছিল না আওয়ামী লীগের। এই জন্য দরকার কি, এতিমের টাকা খোর বানানো, হ্যাঁ, 2 কোটি টাকা তাও মাত্র, সেটা বাইরে যদি অনেক টাকা হয়েছে অ্যাকাউন্টেই আছে, সেটা সবাই জানে। উনি নেয় নাই, অ্যাকাউন্ট শুধু চেঞ্জ করে না, সেটা কিন্তু ঘটনাটা কি ঘটলো, আওয়ামী লীগ একটা চোরের পার্টি না, শুধু লুটেরা পার্টিতে পরিণত হইল, যেখানে 400 কোটি টাকা পিওন বললো এবং 1000 কোটি টাকা সারা চুরি করলে ওর ইজ্জতই থাকে না, আওয়ামী লীগ। এখন এটা কিভাবে সম্ভব হয়েছে? খালেদা জিয়া কি জন্য রাজনীতি করছিল জেলে বসে থেকে? কিচ্ছু না, সে সত্যের উপর প্রতিষ্ঠিত ছিল। এই যে ট্রুথফুলি থাকা, এবং সক্রেটিসিয়ান পরীক্ষায় সে চলে গেছিল, তার জন্য অপশন ছিল, সক্রেটিসের জন্য যেরকম অপশন ছিল, বাইরে চলে যান, কম্প্রোমাইজ করেন, আরামে থাকেন, অথবা জেলে থাকেন, এবং তার যে বয়স, শারীরিক কন্ডিশন, জেলে থাকা মানে এক ধরনের স্বেচ্ছা মৃত্যুকে মেনে নেওয়া। হ্যাঁ,
সক্রেটিসের মতো, ইফ ট্রুথ প্রিভেইল আই উইল প্রিভেইল, সত্য যদি দাঁড়ায় সাস্টেন করে আমি দাঁড়াবো। খালেদা জিয়া রিস্ক নিচ্ছে, এটা দাঁড়াইছে। এখন খালেদা জিয়ার উপযুক্ত রাজনীতি কি বিএনপি করতে পারতেছে, এই প্রশ্ন করতে হবে আমাকে। বিএনপির কিচ্ছু ফলো করার দরকার নেই। জিয়া রহমান স্পিরিটেড আমরা সবাই জানি। এখন নতুন রাজনীতির মডেল কি হবে, আমাদের একটা নতুন রাজনীতি দরকার 5 তারিখের পরে, যে আলোচনা আমরা করব সেইটার মডেল জিয়া রহমান দেখাই দিয়ে গেছে। এটা কিংস পার্টিও করতে হয় না জিয়া রহমানকে। জিয়া রহমান এই যে হাঁটছে, খাল কাটছে, এই যে মানুষের কাছে গেছে, মানুষের ভিতর থেকে একটা রাজনীতি উঠে আসতে হবে এবং অভ্যুত্থানের স্পিরিটের মধ্য দিয়ে একটা রাজনীতির আকাঙ্ক্ষা এখানে স্টিল জনগণের মধ্যে আছে। মানুষ দেখতে চায় যে রাজনীতিটা, সেটা তারা জানে, কারণ কি দেখতে চায় না সেটা তারা জানে এবং সেটার বিরুদ্ধে রায় দিয়ে দিচ্ছে। ফলে যেই রাজনীতিটা তারা দেখতে চায় সেই রাজনীতিটা আপনি জিয়া রহমানের মডেল ধরেই এখনো পর্যন্ত কিন্তু আপনি মাঠে যেতে পারেন। সেইটা আপনি ফলো করলেই কিন্তু একটা নতুন রাজনীতি আমরা পেয়ে যাই, সেটা যারাই করুক। সেটা শুধু বিএনপিকেই করতে হবে, এখন তো আমি বলতেছি সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্যই একটা রাজনৈতিক বিকাশের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, তাই না? ফলে এটা যারাই নিবে তারাই রাজনীতিতে এগিয়ে যাবে। কিন্তু এটা বিএনপি যদি মিস করে বিএনপি পিছিয়ে যাবে। আর খালেদা জিয়ার যোগ্য যদি বিএনপি হয়ে ওঠে তাহলে তো বাংলাদেশের কোনো টেনশনই নেই, বাংলাদেশ দাঁড়ায় যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটাই আমাদের চ্যালেঞ্জ, যে এই ভদ্রমহিলার স্পিরিটটাকে আমরা যেন বুঝতে পারি। দেখেন, হাসপাতালে থেকে 2 মিনিটের উনি যে বক্তৃতা যেটা দিচ্ছে, উনি কিন্তু একবারও বিএনপির কথা বলেনি, একবারও যুবদল ছাত্রদলের কথা বলেনি। বলছে ছাত্র জনতার হাতকে শক্তিশালী করেন, হ্যাঁ, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। ফলে এই যে ঐক্যের প্রতীক আকারে উনি হাজির হইলেন, এইটাকে আমাদের বুঝতে পারতে হবে। এবং এইটাকে আপনি যখন রাজনীতিকে ট্রুথফুলি, নিজের ধান্দার জন্য না, পলিটিক্যাল ট্রুথের জন্য না, আওয়ামী মডেলের না, একটা ট্রুথফুল পলিটিক্স, আপনি যেটা মিন করবেন সেটাই বলবেন, সেটাই করবেন, এই জায়গায় যদি আপনি ফাংশন করতে পারেন। দেখেন, একটা দেশ সফল হয় কখন, যখন সেই রাষ্ট্র আইন মানে। নাগরিকরা আইন কখনো মানবে না, এটা আপনার ধরেই নিতে হবে। নাগরিকরা আইন মানে না, রাষ্ট্রকে মানতে হবে আইন। বাংলাদেশটার এই অবস্থা কেন? রাষ্ট্র কখনো আইন মানে নেই। রাষ্ট্র মনে করছে আমি তো অথরিটি, ওকে ঠিক আছে, ক্রসফায়ার দিয়া একটা প্রেস রিলিজ দিয়ে পাঠাই দাও, দিয়ে মেরে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বেআইনি কাজ করতেছেন, এটা আপনি করতে পারেন না। রাষ্ট্রকে আগে আইন মানতে হবে, দেন এইটা নাগরিক এমনিতেই মানতে বাধ্য হবে, দেশ দাঁড়ায় যাবে। ব্যারিস্টার রুমিন ফারহানা, একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে, রনির কথাতে এসছে, সেটি হলো জিয়াউর রহমানই সম্ভবত একমাত্র ব্যক্তি এই বাংলাদেশে যাকে আমরা রাষ্ট্রনায়ক বলতে পারি। সরকার প্রধান আর রাষ্ট্রনায়ক এক জিনিস নয়, কিন্তু জিয়া রহমান তার ভূমিকার কারণে রাষ্ট্রনায়ক হতে পেরেছিলেন। আর খালেদা জিয়াকে যারা আমরা খুব কাছ থেকে দেখেছি, দীর্ঘদিন ধরে দেখছি, তারা জানি তার আপোষহীনতা। আরেকটি বিষয় সবচেয়ে যেটা আমাকে বেশি আকৃষ্ট করে সেটা হলো প্রো কান্ট্রি একটা মানুষ। ভীষণ, মানে রাজনীতিবিদদের মতো এরকম দেশপ্রেমিক মানুষ খুঁজে পাওয়া কঠিন। আমার প্রশ্ন হলো, বিএনপি এখন কি সেই রাজনীতিতে আছে? দেখুন, গত 15 বছর বিএনপি না টিকে থাকার রাজনীতি করতে বাধ্য হয়েছে। গত 15 বছর আপনি বিএনপি করেন, এই কথাটি যখন প্রকাশিত, তার মানে হচ্ছে মামলা হামলা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, এলাকায় থাকা, এলাকায় ব্যবসা বাণিজ্য চালানো, সবকিছু আপনার জন্য অসম্ভব। সো আপনাকে যে কোনোভাবে টিকে থাকতে হবে, এবং এই টিকে থাকার রাজনীতিতে তারা উত্তীর্ণ হয়েছে বলেই কিন্তু বিএনপিকে ইন্টিগ্রেটেড রাখা গেছে, বিএনপিকে ভাঙা যায়নি, যেটা আওয়ামী লীগের বিরাট একটা দুঃখের জায়গা ছিল। আমি আসলে বলছি 5ই অগাস্টের পরে বিএনপি সেই জায়গায় কি আছে? দেখুন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে ক্ষমতায় থেকে সৎ, এবং সৎ মানে শুধুমাত্র কথা বলবার মতো সৎ না, কাগজে কলমে প্রমাণিত সৎ একজন পলিটিশিয়ান, তার শত্রুদের কাছেও সৎ, তার শত্রুদের কাছেও সৎ। এরকম একজন পলিটিশিয়ান ক্ষমতায় থেকে সততার এরকম নজির বাংলাদেশে কেউ দেখাতে পারে। আরেকটা বিষয়, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, ওগুলো তো আছে, এবং জেনারেল যেটা করেছে, ওগুলো তো আছে, বহুদলীয় গণতন্ত্র আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, প্রতিষ্ঠানগুলোর শক্তিশালীকরণ আছে, এগুলো অনেক অবদান আছে তার। এবং আজকের অর্থনীতির ভিত্তি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, গার্মেন্ট, প্রবাসী শ্রমিক এবং কৃষি, প্রত্যেকটাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এরপরে আসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু তার নিজের জীবনটা, তার শ্বাস, প্রতিটা নিঃশ্বাস এই দেশের মাটিতে, এই দেশের মানুষকে উনি দিয়ে গেছেন, এবং এখনো উনি এই দেশ ছাড়া তার অন্য কোথাও কোনো জায়গা নাই। এই কথাটি একবার নয়, 111-ও বলেছেন, হাসিনা সরকারের সময় বারবার তিনি বলেছেন। সো আমি বিশ্বাস করি যে বিএনপির মোটা দাগের কিছু তো বিচ্যুতি থাকবেই, না হলে এত লোক, 3000 লোক বহিষ্কার হয় কি করে?
তার মানে বিচ্যুতি কিছু আছে, অফকোর্স আছে, কিন্তু সেটাই মূল ধারাকে রিপ্রেজেন্ট করে না। মূল ধারা, আমি বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে দল যতদিন আছে এই দল বিচ্যুত হবে না। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা কাছ থেকে দেখেছেন, ওনার যে কথাটা রনি বলছিলেন যে আমরা পলিটিক্যালি কারেক্ট ইনকারেক্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পলিটিক্যালি কারেক্ট ইনকারেক্ট নিয়ে খুব বেশি ভাবিত ছিলেন বলে মনে হয় না। তিনি যা বিশ্বাস করতেন তাই বলতেন, তাই করতেন। এটা পলিটিক্যালি অনেকের কাছে ইনকারেক্ট মনে হতেও পারে। ফর এক্সাম্পল, অনেকে বলতে পারে 14 সালের নির্বাচনে গেলে তো বিরোধী দলে বড় আসনে থাকতেই পারতো বিএনপি, কিন্তু এই পলিটিক্যালি কারেক্ট যেটা অনেকে মনে করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সেটা বিশ্বাস করেন নাই। তিনি মনে করেছেন এই ধরনের পাতানো খেলায় অংশ নেওয়া মানে জনগণের সঙ্গে প্রতারণা, সেটা আমি করব না, এবং সেটা তিনি করেন নাই। সো এই জায়গাটাতেই তিনি ইউনিক, এই জায়গাটাতেই তিনি আসলে ভিন্ন রকম, ভিন্ন মাত্রার। আমরা যখন চারপাশে অনেক ডেমাগগ, অনেক পপুলিস্ট পলিটিশিয়ান দেখি, সেই জায়গায় পলিটিক্যালি ইনকারেক্ট বাট অ্যাকচুয়ালি ট্রুথ, অ্যাকচুয়াল সত্য, সেটাকে এত শক্তভাবে বলা এবং সেটাকে কাজে পরিণত করা, এরকম দলগুলো মানে বর্জুয়া দলগুলোর প্রধান হিসেবে এটা চিন্তাও করা যায় না। ব্যারিস্টার রুমিন ফারহানা, রেজাউল করিম রনি, আপনারা দুজনই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।